যে জি, আইনের দোহাই দিয়ে জি, এই মাহমুদুর রহমানের মতো একজন ব্যক্তি তাকে কারাগারে প্রেরণ করা হলো। তো এখানে আইনটাকে কিন্তু অন্যভাবেই কিন্তু এটাকে মানে অন্যভাবে এটাকে বিশ্লেষণ করা যেতে পারত বা এটাকে ধাবিত হুম, করা যেতে পারত। আমরা দেখেছি যে এই একই মামলায় তারা কিন্তু স্থগিত করেছিল সাজাটি। আপনি জানেন যে স্থগিত করেছিল তারা শফিক রেহমানেরটা। তো জি। শফিক রেহমানেরটা যদি স্থগিত করা হয় তাহলে মাহমুদুর রহমানেরটার ক্ষেত্রে কেন আ করা হলো না? বা আইনটি কেন বাদ দেয়া হলো না? এরকম নানা প্রশ্ন কিন্তু জনমনে দেখা দিয়েছে। কারণ কথা হচ্ছে যে হাসিনার আমলে জয়ের করা একটা ভুয়া মামলা, সেইটাকে এখন ওই আইন দেখাতে গিয়ে এভাবে তাকে জেলে পাঠানোটা এটা কিন্তু এই সরকারের যে একটা রেভলিউশনারি সেন্টিমেন্ট যেটা সেটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে যেই আসিফ নজরুল একসময় মানুষের চরম ভালোবাসার একজন মানুষ ছিলেন, আইন উপদেষ্টা। আজকে আপনি যদি খেয়াল করেন যে এই আসিফ নজরুল কিন্তু এখন সবচেয়ে ঘৃণিত একজন মানুষে পরিণত হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা সময় ছিল আসিফ নজরুল টক শোতে গেলে বা একটা কলাম লেখলে ওখানে যে দর্শকদের কমেন্টস পড়তো, শত, শত বা হাজার, হাজার কমেন্টস পড়তো আসিফ নজরুলের পক্ষে। এবং আসিফ নজরুল নিজেও কিন্তু এটা নিয়ে খুব গর্ববোধ করতেন। যে আপনারা দেখেছেন আমার এই নিচের দর্শকদের কমেন্টস সংখ্যাগরিষ্ঠ আমার পক্ষে। তো সেই আসিফ নজরুলকে আমরা এখন প্রশ্ন করতে চাই যে আজকাল জনগণ আপনাকে কতটা ঘৃণা করে প্রত্যেকটা কমেন্টস এ আপনি সেগুলো চেক করুন। আসিফ নজরুল কিন্তু দেখবে যে মানুষের গালি আর গালি। তো এই যে একটা মানুষের ভালোবাসা যে আসিফ নজরুলের প্রতি একসময় ছিল, ২ মাস না যেতেই আজকে তিনি মানুষের কাছে এতটা ঘৃণিত হয়ে গেলেন। কারণটা কি? এটা তো তাকে উপলব্ধি করতে হবে। তো সবকিছু মিলিয়ে এই যে মাহমুদুর রহমানের সাথে যেটা ঘটলো, এটা আসলে কিন্তু সংখ্যাগরিষ্ঠ জনগণ কিন্তু মেনে নিতে পারছে না। তো আমরা পরপর ২ টো ভিডিও ফুটেজ একটু প্লে করতে চাই। ১ম টি হচ্ছে এই মাহমুদুর রহমানের এই আইন সংক্রান্ত যে বিষয়গুলো দেখানো হলো, ওটা নিয়ে একজন আইনজীবী তিনি একজন একটি মন্তব্য করেছিলেন। সংক্ষেপে ওই মন্তব্যটিও দেখতে চাই। পাশাপাশি শফিক রেহমান তারও একটা বক্তব্য আছে। ওটাও একটু দেখতে চাই। তারপরে আমরা আলোচনায় ফিরে আসছি। মাহমুদুর রহমান তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল, জোর করে দেশ থেকে বের করে দিয়েছে। সেই মাহমুদুর রহমান স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন। তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন। সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। তার বিরুদ্ধে যেই মামলা আমি সব সাংবাদিককে এখানে ভিড় ঠেলে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি মনে করি সবচেয়ে জরুরি কথা হলো এত ভিড় যেন কোর্টে আসতে না হয়। এই কোর্ট বিচারালয়ে আপনারা স্থানান্তরিত করুন, যেখানে সাধারণ লোক নির্ধারিত সময়ে আসতে পারে। আমি নিশ্চিত ছিলাম না ঠিক 10টায় আসতে পারবো কিনা। সুতরাং সাংবাদিক ভাইদের অনুরোধ, আপনাদেরও নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে এখানে বলি। হাওয়াইতে আমি একটা লোককে খুন করেছি, আর সেই জন্য মামলা হচ্ছে এইখানে 10,000 মাইল দূরে না 15,000 মাইল দূরে। এটা কতখানি হাস্যকর কথা, কতখানি হাস্যকর কথা শুনতে চান? এখানে আসতে দেখেছি সারা পথে পথে লেখা খুনি হাসিনা। তিনি শুধু মানুষকে খুন করেনি, তিনি বিচার বিভাগকে খুন করেছেন। এইটা আপনার মনে রাখতে হবে। আজকে একই মামলায় মাহমুদুর রহমান সাহেব জেলে আছেন কেন? তার মতো একজন বয়স্ক, তিনিও একজন প্রবীণ লোক, তিনি বলতে পারেন আপনার বয়সে ছোট, হ্যাঁ ছোট, কিন্তু একসময় আমরা সবাই কিন্তু সমান। পেশাগতভাবে আমরা সবাই সাংবাদিক, পেশাগতভাবে সবাই আমরা টেলিভিশন উপস্থাপক, ক্যামেরাম্যান, এবং এখন এই মোবাইলের কল্যাণে সবাই কিন্তু ক্যামেরাম্যান, তাই না? সেখানে মাহমুদুর রহমানকে আসতে হবে কেন? তিনি এসেছেন, তিনি অত্যন্ত মাতৃভক্ত একজন সন্তান। তার সঙ্গে কাশিমপুরে জেলে থাকার আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছিল, এবং সেখানে আমি জানি 8 বছর বয়স থেকে তিনি তার মার সঙ্গে আছেন। এবং এই মা এত অসুস্থ বলে তিনি এত ঝামেলা সত্ত্বেও তিনি এসছেন, মাকে দেখার জন্য এসছেন। তাকে তো আজকে কোর্টের অনুমতি দেওয়া উচিত। জেলে যাবেন না, আপনাকে আমরা দিলাম অনুমতি, আপনি আপনার মার পাশে থাকেন, মা সেবা করেন। আপনার বায়েজিদ বোস্তামির কথা শুনেছেন, আমি জানি না কজন বিচারক বায়েজিদ বোস্তামির গল্প পড়েছেন। তো আপনি শুনলেন এই বক্তব্য। তো সবকিছু মিলিয়ে এই বিষয়গুলো নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। এইটা খুবই দুর্ভাগ্যজনক যে আপনার হাসিনার ছেলে ওয়াশিংটন ডিসিতে বসে, ভার্জিনিয়াতে বসে মামলা করবে যে তাকে হত্যা করার জন্য মাহমুদুর রহমান, শফিক রেহমান বা মিজানুর রহমান মিল্টনের মতো লোকরা লোক ভাড়া করছে। সেটা আমেরিকার ঘটনা, এবং আমেরিকার জানেন আমেরিকার আদালত এটা নাকচ করে এবং ফেলে দিছে সেটা।
কিন্তু বাংলাদেশে হাসিনা এই যে গায়েবী মামলার মতো ভুয়া মামলার মতো মামলা করেছে এবং তার ছেলে যখন গেছে এই বিচারক তার পিছে পিছে সাক্ষীর পিছে পিছে ঘুরতেছে আমরা দেখছি। সেই বিচারকের ভুয়া মামলার রায় আজকে শফিক রেহমানকে হাজিরা দিতে হচ্ছে আর মাহমুদুর রহমানকে জেলে যেতে হলো। আমি এটার জন্য অতি অবশ্যই, আপনি আসিফ নজরুলের কথা বললেন, আমি অতি অবশ্যই প্রধানত দায়ী করব আসিফ নজরুলকে। আসিফ নজরুল সাহেব, আমি জানি আপনি স্বৈরাচার বিরোধী অনেক সাহস দেখিয়েছেন, আপনি অনেক কথা বলেছেন, কিন্তু কেন জানি আপনি কি খেই হারিয়ে ফেলছেন, নাকি আপনি কোনো জুজুর ভয়ে আছেন, নাকি আপনি অতিরিক্ত কোনো কিছু করতেছেন? এই রকম মামলা আপনি অর্ডিন্যান্স জারি করে 1-2 ফেলে দিতে পারেন না? আপনার সময় নাই 1.5 মাস। শফিক রেহমানের মতো 90 বছর বয়স্ক মানুষ, ডক্টর মাহমুদুর রহমানের মতো 70-75 বছর বয়স্ক মানুষদেরকে এইভাবে নাজেহাল করবেন? উনি জামিন চান নাই, ওনার লয়ার তালুকদার সাহেব বললেন, দেখলাম আমরা, মাসুদ তালুকদার সাহেব, উনি জামিন চান নাই। হয়তো উনার মনে ক্ষোভ আছে, দুঃখ আছে, রাগ আছে, অভিমান আছে যে যেই মামলার ধারে কাছে আমরা নাই, একটা হাওয়াই মামলা, একটা বাতাসি মামলা, যেটা শফিক রেহমান সাহেব বললেন যে হাওয়াই মামলা, যেটা অর্ডিন্যান্স জারি করলে বাতিল করবেন। এবং উনি শফিক রেহমান সাহেব বললেন যে এখানে আসতে উনার কি কষ্ট, উনি কয়দিন আগেও হাসপাতালে ছিলেন, উনার বয়স 90। তাহলে উনাকে হাজিরা দিতে হবে কেন? আমরা দেখলাম উনি একটা দরখাস্ত করছেন এবং সেই দরখাস্তের মধ্যে ওই এডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এটা 1 বছরের জন্য স্থগিত করছেন। এই 1 বছরের মধ্যে উনাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট গিয়ে এই মামলা বাতিল করতে হবে। কেন ডক্টর আসিফ নজরুল, কেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাহেব, আপনিও এখানে দায় এড়াইতে পারেন না? আপনারা জানেন এগুলো ভুয়া মামলা। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, ডক্টর আসিফ নজরুল, আপনি কোন আইনে শপথ গ্রহণ করছেন? বিপ্লবী আইন। বাংলাদেশের মানুষ এটাকে এন্ডোর্স করে। ইয়েস, উই এন্ডোর্স, বাংলাদেশের মানুষ করে। আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল সাহেব, আপনি কোন আইনে অ্যাটর্নি জেনারেল হয়েছেন? কিভাবে হয়েছেন? বিপ্লবী আইনে হয়েছে। হ্যাঁ, আপনাদেরকে শপথ বাক্য পাঠ করাইছে রাষ্ট্রপতি, ঠিক আছে, কিন্তু কিভাবে হয়েছে? কে আপনাদেরকে মনোনয়ন করছে? কে করছে? বিপ্লবীরা করছে, বিপ্লবী আইনে করছে। এই যে ভুয়া মামলাগুলা, আপনারা 1 মাস, এখন আপনার 20 দিন পার হয়েছে, এখনো পর্যন্ত এইরকম মামলা, আর এইরকম মামলার যদি আপনারা অর্ডিন্যান্স জারি করে যদি আপনারা বাতিল না করতে পারেন, তাহলে বিএনপি, জামাত সহ বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে হাসিনা এবং তার র্যাব, পুলিশ, এই গুন্ডারা যে শত শত হাজার হাজার 1,40,000 মামলার যে 55 লাখ আসামি, তাদেরকে কি করবেন? তারা কি এরকম হাজিরা দিতে থাকবে? তাইলে স্বৈরাচারের সাথে আপনাদের সাথে ডিফারেন্সটা কি? তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষের নেতৃত্বে আপনারা যে আজকে সরকার গঠন করলেন, যে বিচার বিভাগ সবচেয়ে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ, সেই বিচার বিভাগে যে আপনারা নেতৃত্ব দিচ্ছেন, তাহলে আপনারা মানে কবে নাগাদ, কিভাবে মানুষের এই দুর্ভোগ আপনার ইয়ে করবেন, আপনার লাঘব করবেন? যদি শফিক রেহমান আর ডক্টর মাহমুদুর রহমানের এই অবস্থা হয়, তাইলে বিএনপির নিচের লেভেলের কর্মী, জামাতের নিচের লেভেলের কর্মী, সাধারণ মানুষ, এরা তো বাংলাদেশের যে কোনো কারো কাছে রিচ করার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ, সমাজের সর্বোচ্চ স্তরের মানুষের বিরুদ্ধেও যদি আপনারা এই অবস্থা করেন, আমি বলতে চাচ্ছি না যে আপনারা সবার জন্য 2 রকম করবেন, সবার জন্য একই রকম করবেন। আপনারা প্রতিটা জেলায় কোন তদন্ত কমিটি করছেন যে ভুয়া মামলা কোনগুলা? সেই ভুয়া মামলাগুলার রিপোর্ট করার জন্য কি এতদিন লাগবে? কেন লাগবে? আপনারা কি সেই বিচারপতিগুলোকে এখনো রাখছেন? এই যে জয়ের পিছে পিছে ঘুরছে ডক্টর শফিক রেহমান এবং ডক্টর মাহমুদুর রহমানের মামলার যে আপনার বিচারক, এই হারামজাদা বদমাইশ হাসিনার 5টা গোলাম, আপনারা কি হাসিনার গোলামে পরিণত হয়েছেন? আসিফ নজরুল, আসাদুজ্জামান, আপনারা কি গোলাম? বাংলাদেশের গোলাম আপনারা, বাংলাদেশের মানুষের গোলাম আপনারা। মাহমুদুর রহমান সাহেব
হাজিরা দিতে গেছেন, উনার লয়ার বলছে উনি জামিন চাইবে না। কেন? এটা ভুয়া মামলা, আমি কিসের জামিন চাইবো? উনি এই জামিনই চায় নাই। ঠিক আছে, উনি জামিন চান, এটা উনার ক্ষোভ, উনার দুঃখ, উনার অভিমান বলতে পারেন। উনার অভিমানটাকেও তো আপনারা মূল্য দিতে হবে। আসিফ নজরুল সাহেব, আপনারা উনাকে অবিলম্বে কিভাবে করবেন আমি জানি না, কি মামলা বাতিল করে করবেন না কিভাবে করবেন জানি না, দয়া করে উনাকে 24 ঘন্টা 48 ঘন্টার বেশি আপনার জেলখানায় রাইখেন না। তাহলে মানুষ কিন্তু আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে আঙ্গুল তুলবে। আপনাদের জন্য বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষটাকে প্রশ্নবিদ্ধ করবেন না আসিফ নজরুল সাহেব, আসাদুজ্জামান সাহেব। আমি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অনতি বিলম্বে শফিক রেহমান এবং ডক্টর মাহমুদুর রহমানের মামলা এবং ডক্টর মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন। আপনার সেই এখতিয়ার মাননীয় প্রধান বিচারপতি আপনার আছে, অবিলম্বে সেই ব্যবস্থা করেন এবং সারা বাংলাদেশে হাসিনা ফেসিবাদ, এই ভারতের দালাল, র্যাব, পুলিশ, ডিবি, এসবি সহ হাসিনার যত এজেন্ট দালালরা মামলা করছে, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে সর্বনিম্ন স্তরের নেতাকর্মী যারা, এই হাজার হাজার লক্ষ মামলা অবিলম্বে একটা অর্ডিন্যান্সে বাতিল করার ব্যবস্থা করেন। না হয় আমাদের দেশের মানুষ কিন্তু আলটিমেটলি আপনাদেরকে ও ছাড়বে না, এটা মাথায় রাখবেন। শুধু ওই মামলাগুলো নয়, আপনি চিন্তা করে দেখুন যে আমরা যারা অনলাইনে অ্যাক্টিভিজম করেছিলাম, আমাদের কারো মামলাই কিন্তু তারা এখনো পর্যন্ত একটা জাস্ট নির্বাহী আদেশেই কিন্তু প্রত্যাহার করে ফেলতে পারতো তারা। কারণ আপনি জানেন যে আমরা যারা অনলাইনে অ্যাক্টিভিজম করতাম, আমাদের প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু বেশ কিছু মামলা রয়েছে। তো এখন না, আপনি জানেন যে আমাদের অ্যাক্টিভিস্টদের মধ্যে কেউই কিন্তু আমরা বাংলাদেশে যেতে পারিনি। আপনি পিনাকি ভট্টাচার্যের নাম উল্লেখ করতে পারেন। আপনি আরো আমরা যারা অনলাইনে যারা কাজ করছি, জুলকারনাইন ফায়ার সামি বা তাসনিম খলিল বা আমরা যারা রয়েছি, আমাদের কারো মামলাই কিন্তু প্রত্যাহার করে আমাদের কাউকেই কিন্তু দেশে যাওয়ার যেটা ব্যবস্থা, ইনিশিয়েটিভ, সেটা কিন্তু এই সরকার নেয়নি। এর মাধ্যমে আমি কিন্তু আপনাকে আমি বলছি এইসব সব ভুয়া মামলা, আপনাদের মামলা তো অবশ্যই থাকবে। আপনাদের মামলা তো প্রণিধানযোগ্য মামলা। আপনারা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষ যখন কথা বলতে পারতেছিল না, আপনাদের 8-10টা 20টা প্ল্যাটফর্ম থেকে আপনারা সারা দুনিয়া থেকে বাংলাদেশের মানুষকে এবং আমাদের ডায়াসপোরা যারা ছিল সবাইকে এই তথ্যগুলো জানাচ্ছিলেন। এই জন্য তো আপনারা বিস্ফোরা হয়ে গেছিলেন এই ফেসিবাদী হাসিনার, এবং আপনাদের বিরুদ্ধে, আপনাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে যেসব মামলা, এগুলো তো একদম প্রথম কাতারে থাকবে। এগুলো তো জিজ্ঞেস করার আগে আপনার বাতিল করা উচিত।